তুর্য হাসলো আবারও, ভীষণ সূক্ষ্মভাবে এড়িয়ে যেতে চাইল পৃথার প্রশ্নটা। একটা ঝুড়িতে কিছু চাল নিয়ে সে হাতে ধরিয়ে দিল মেয়েটার, মুখ বাঁকিয়ে বলল, আমি রান্না করব, আর তুমি শুধুমাত্র বসে বসে খাবে। তা তো চলবে না। চালটা ধুয়ে নিয়ে আসো তাড়াতাড়ি। পৃথা কথা বাড়ালো না, বাধ্য মেয়ের মতো চাল ধুতে শুরু করলো। খানিক সময়ের ব্যবধানে চাল ধোয়া শেষ করে মেয়েটা খেয়াল করলো তুর্য একটা ছুরি দিয়ে সবজি কাটছে। পৃথা এগিয়ে গেল সেদিকে, তুর্যকে বলল, দিন দিন, আমি করছি, আপনি বরং রান্না চাপান। তুর্যর সাথে সাথে নাকচ করে দিল পৃথার এ প্রস্তাব। সবজি কাটতে কাটতে বলল, তার কোনো প্রয়োজন নেই। পরে দেখা যাবে সবজির বদলে ছুরি নিজের হাতে চালিয়ে দিয়েছ। পৃথার দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে মানল না তুর্যের কথা, বরং ছেলেটার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বলল, সরুন, আমি কাটছি। তুর্য এবার আর কিছু বলল না। সবজি কাটার দায়িত্ব সে পৃথাকে দিয়ে গেল রান্নার দিকে। মেয়েটা সবজি কাটছিল আর আর চোখে দেখছিল তুর্যকে। চুলার আছে ছেলেটার ফর্সা মুখটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে, কপালে বিন্দু বিন্দু ঘামের উৎপাত দেখা যাচ্ছে। আবার মাঝে মাঝে ঠোঁট কামড়ে রান্নার অবস্থা পর্যবেক্ষণ করছে। পৃথা যেন তুর্যের এই রূপেই হারিয়ে গেল মুহূর্তেই। মুগ্ধ হলো তার দৃষ্টি। এতদিন ঝগড়ায় ঝগড়ায় নিজের ক্রাশ খাওয়াকে দমিয়ে রাখলেও আজ আর পারল না। ছোটখাটো একটা ক্রাশ খেয়ে বসলো তুর্যের উপরে, আর সাথে বেখালিতে নিজের হাতটাও কেটে বসলো অবশেষে। সে সত্যিই তুর্যকে দেখতে গিয়ে সবজির বদলে হাতেই ছুরি চালিয়ে দিয়েছে। তবে খুব বেশি কাটার আগেই লাফিয়ে দূরে সরে গেল মেয়েটা। কণ্ঠে তুলল আহমূলক ব্যথাতুর ধ্বনি। হকচকালো তুর্য। চুলার দিক থেকে পাশ ফিরে তাকিয়েই দেখল পৃথার বাম হাত কেটে লাল রক্তের আভাস দেখা দিয়েছে। অস্থির হয়ে উঠল ছেলেটা। দ্রুত এলো পৃথার নিকট, মেয়েটার হাত কাটা খানা ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হচ্ছে দেখি। তুর্যের আকস্মিক স্পর্শে কিছুটা অপ্রস্তুত হলো পৃথা। সে নিজের হাতটা সরিয়ে নিতে চাইল ছেলেটার হাত থেকে। আমতা আমতা করে বলল, কিছু হয়নি। হাত নিয়ে পিতার মোচড়া মুচড়িতে বিরক্ত হলো তুর্য। চোখ গরম করে সে তাকালো মেয়েটার পানে। চুপসে গেল পৃথা, আর নিজের হাত টানাটানি করলো না। তুর্য কিছুটা সময় নিয়ে বিচলিত ভঙ্গিতে পর্যবেক্ষণ করলো পৃথার হাতের আঙ্গুলটা, অতঃপর হুট করে কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে গেল। খানিক সময় অতিবাহিত হতেই আবারও হন্তদন্ত হয়ে ফিরল হাতে প্রাথমিক চিকিৎসার একটি বক্স নিয়ে। পৃথার মুখোমুখি দাঁড়িয়ে বলল, হাতটা দাও তাড়াতাড়ি, ওষুধ লাগাতে হবে। পৃথা অবাক হলো। সামান্য একটুই তো কেটেছে। বেশি কাটার আগেই হাতটা সরিয়ে ফেলেছিল মেয়েটা। এইটুকু কাটায় আবার কি ওষুধ লাগবে? তাছাড়া এসব ওষুধপথ্যের পুরো বিপরীতে চলাচল পৃথার। এই ওষুধ নামক পদার্থ দুই চোখে সহ্য করতে পারে না। তার উপর এই ওষুধ কাটা স্থানে লাগলে জ্বলবে। পৃথা নিজের হাতটা দিল না, বরং আরও গুটিয়ে নিল। ঢোক গেলে বলল, এইসবে আবার কি প্রয়োজন? এইটুকুই তো কেটেছে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অতঃপর নিচ থেকে মেয়েটার হাত টেনে নিল নিজের দিকে। বক্স থেকে ওষুধ বের করতে করতে বলল, তা আমি বুঝে নেব, ছোট মানুষ তুমি, এত বুঝতে হবে না তোমাকে। তুর্য নিজ দায়িত্বে পৃথার হাতে ঔষধ লাগাতে শুরু করলো। সাথে সাথেই হাত জ্বলে উঠল মেয়েটার। হাতটা একটু টেনে কণ্ঠে ব্যথাতুর ধ্বনি তুলে বলল, আর লাগছে। তুর্য নিজের হাত থামিয়ে দিল। ঔষধ লাগানো বন্ধ চোখ তুলে তাকালো পৃথার পানে। মেয়েটা কেমন চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। গোলাপি রাঙা নরম কোমল উষ্ঠজোড়া কাঁপছে তীরতিরিয়ে। পৃথার ব্যথায় যেন ব্যথা পাচ্ছে তুর্যের হৃদয়। কষ্ট হচ্ছে ছেলেটার। বুকের মধ্যে অস্থিরতা বেড়ে চলেছে ক্রমশ। তুর্য আর ভাবল না। নিজের বক্রতা নিয়ে ওষ্ঠ গোল করে ফু দিতে শুরু করলো পৃথার হাতে। পিটপিট করে আখিদয় মিলে তাকালো পৃথা। নিজের সম্মুখের পরিস্থিতি অবলোকনে আশ্চর্য হলো ভীষণ। গোল গোল চোখে সে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে পৃথার হাতে ফু দিচ্ছে আর ওষুধ লাগাচ্ছে। তুর্যের মুখ থেকে নিঃসৃত বায়ুর স্পর্শে যেন দাঁড়িয়ে যাচ্ছে মেয়েটার শরীরের প্রতিটি লোমকূপ। শিরদাঁড়ে বেয়ে নামতে শুরু করেছে শীতল রক্তস্রোত। এ কেমন অনুভূতি, এ কেমন ভালো লাগা! হৃদয়টা যেন প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে পৃথার। সকল ব্যথা যেন সুখে পরিণত হচ্ছে এই মুহূর্তে। এমন কেন হচ্ছে? তবে তাদের এই সুখকর মুহূর্তটা বোধহয় সহ্য হলো না কারো। আরও শেষে উকি দিল রান্নাঘরের দরজায়। মেয়ে কণ্ঠে ডাকলো, স্যার।
আরুষের ডাকে ধ্যান ভাঙল পৃথা এবং তুর্য উভয়েরই। হঠাৎ তুর্যের হাতে নিজের হাত থাকা অবস্থায় আরুষকে এভাবে দেখে অপ্রস্তুত হলো পৃথা। ছিটকে দূরে সরে গেল সে। তুর্য বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, আসার আর সময় পেলে না, বেয়াদব। ঢোক গেল আরুষ, আমতামতা করে বলল, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি স্যার, কিন্তু জরুরি একটা কথা ছিল, তাই না এসেও পারলাম না। তুর্যের কপালে ভাঁজ পড়ল। হতে পারে আরও সত্যিই কোনো জরুরি কথা বলতে এসেছে। কালই তো গোলাগুলি লাগলো, কিন্তু সেসব কথা তো আর পৃথার সামনে বলা যাবে না। তুর্য নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, আমার রুমে অপেক্ষা করো, আসছি আমি। রুমে যেতে হবে না স্যার, এখানেই বলছি। তুর্যের কপালের ভাঁজ গাঢ় হলো। এখানে বলার মতো জরুরি কথা? তবে কি হতে পারে? থমথমে কণ্ঠে তুর্য প্রশ্ন করল। এলোমেলো দৃষ্টি ফেলল আরুষ, আগ্রহী কণ্ঠে বলল, স্যার, আমার খাবারটাও কি আপনি রান্না করবেন, নাকি আমি বাইরে খেয়ে নেব? তুর্যের মেজাজ বিগড়ালো ভীষণভাবে। এটা আরুষের জরুরি কথা? বউয়ের সাথে কত সুন্দর একটা সময় অতিবাহিত করছিল, তার মধ্যে এই উদ্ভট জরুরি কথা বলতে এসেছে বেয়াদবটা। তুর্য ব্যস্ত হয়ে আশেপাশে তাকালো। হাতের কাছে একটা কাঠের খুন্তি পেয়ে তা তুলে নিল অতি দ্রুত। গভীর ক্রোধে সে খুন্তিটা ছুঁড়ে মারল আরুষের পানে। দাঁতে দাঁত চেপে বলল, তোর 3 দিনের খাবার বন্ধ, বেটা মির্জাপুরের বংশধর। আরুষ দ্রুততার সাথে খুন্তিটা ক্যাচ ধরল। বোকা বোকা কণ্ঠে বলল, 3 দিন আমি না খেয়ে কিভাবে থাকবো স্যার? শুকিয়ে শুটকি হয়ে যাব। তুর্যের ক্রোধ এবার আকাশ ছোঁয়া। এই ছেলেটা যে বোকা নয় তা সে জানে। বোকা হলে তো আর তার সাথে কাজ করার সুযোগ পেত না, কিন্তু ছেলেটা তার সম্মুখে এলেই কেমন বোকা বোকা কথা বলে। তুর্য চেঁচিয়ে উঠল, ধমকে সুরে বলল, আমার চোখের সামনে থেকে তোর আহম্মক, তোকে যেন আমি আমার চোখের সামনে না দেখি। তুর্যের ধমকে কেঁপে উঠল আরুষ। দেরি না করে চটজলদি সে বেরিয়ে এলো তুর্যের ফ্ল্যাট থেকে। তুর্য এই মুহূর্তে যে পরিমাণ রেগে আছে তাতে তাকে কাঁচা চিবিয়েও খেয়ে ফেলতে পারে। যান বাঁচানো ফরজ, আগে নিজের প্রাণ বাঁচানো, তারপর অন্য কিছু। অবশ্য আজকের মতো যতটুকু প্রতিশোধ নিয়েছে ততটুকুই যথেষ্ট। সবসময় তাকে শুধু মীর জাফরের বংশধর বলে মুখে ফেনা তুলে ফেলে। এবার সেও মীর জাফরের বংশধরের মতোই তুর্যের প্রেমে ব্যাগরা দিয়ে এসেছে। আহ, এতদিন পর একটু শান্তি লাগছে আরুষের প্রাণে। চলে যেতেই তুর্য আবার আগের রূপে ফিরে এলো। তবে এবার সে ওই সবজি টবজি বাদ দিয়ে নামলো বিরিয়ানি রান্নার কর্মে। যে সবজির জন্য তার বউয়ের হাত কাটলো, আজ সে সবজি সে খাবেই না। পৃথাকে আর কোনো কাজে হাত লাগাতে দিল না তুর্য। মেয়েটা আগ বাড়িয়ে কোনো কাজ হাত লাগাতে গেলেও ধমকে থামিয়ে দিল। হুঙ্কার তুলে বলল, হাত কেটে শান্তি হয়নি, এবার গলা কাটতে চেয়েছো? তুর্য যেমন তর্জন গর্জনে আর কোনো কাজে হাত লাগালো না পৃথা, শুধুমাত্র উকি ঝুঁকি মেরে বার কয়েক তাকালো বিরিয়ানি রান্নার পানে। তুর্যর রান্নার কাজ সামলাতে সামলাতেই পৃথাকে বলল, খিচুড়ি, বিরিয়ানি, গরুর মাংস, পায়েস এগুলো শিখে রেখো, আমার প্রিয় খাবার এগুলো। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, আপনার প্রিয় খাবারের রান্না শিখে আমার কাজ কি? তুর্য ঠোঁট কামড়ে হাসলো। পৃথার পানে একটু ঝুঁকে বলল, ভবিষ্যতে আমাকে রেঁধে খাওয়াবে। তোমার হাতের রান্না খাওয়ার জন্য আমার জিভলা উতলা হয়ে পড়েছে। পৃথা মুখ বাঁকিয়ে বলল, ওই সেই উতলাই হতে হবে, খেতে আর পারবেন না। তুর্য হাসলো একটুখানি। পৃথার কথার জবাব দিল না আর। কিছুটা সময় নিয়ে মনোযোগ দিয়ে রান্না শেষ করলো সে। অতঃপর একটা প্লেটে নিয়ে রান্নাঘরে পৃথাকে বিরিয়ানি ধরিয়ে দিল। উদ্গ্রীব কণ্ঠে বলল, ঝটপট খেয়ে বলো তো কেমন হয়েছে। পৃথা নিজেও ভীষণ উদ্গ্রীব হয়ে উঠেছিল তুর্যের রান্নার স্বাদ নেওয়ার জন্য। সে মেয়ে হয়ে এখনো রান্না জানে না, অথচ একটা ছেলে হয়ে তুর্য রান্নাতে পটু। ছেলেটা কেমন রান্না করে সে বিষয়ে আগ্রহ তো জাগবেই। পৃথা দেরি করলো না, ঝটপট হাত ধুয়ে হাত লাগালো বিরিয়ানিতে। এক লোকমা মুখে দিতেই চমকে গেল মেয়েটা। বাহ, দারুণ স্বাদ তো, একদম রেস্টুরেন্টের মতো। পৃথা লাফিয়ে উঠল, তুর্যকে বাহবা দিয়ে বলল, আপনি এত ভালো রান্না করতে পারেন জানা ছিল না তো। আপনার ভবিষ্যৎ স্ত্রী নিশ্চয়ই অনেক ভাগ্যবতী হবে। তুর্য হতাশার নিঃশ্বাস ফেলল, বিড়বিড়িয়ে বলল, কিন্তু সে ভাগ্যবতী নারী তো আমার কাছে ধরাই দিতে চাইছে না। পৃথা শুনল না তুর্যের বলা কথাগুলো। সে মনোযোগ দিল বিরিয়ানিতে। খেতে খেতে হঠাৎ মেয়েটার মনে পড়ল সময়ের কথা। সে এ বাড়িতে এসেছে, নিশ্চয়ই বাড়ির মানুষ চিন্তা করছে, কিন্তু কল তো দিল না কেউ, নাকি দিয়েছে কিন্তু সে টের পায়নি।
পৃথার চিন্তা হলো, এতক্ষণ সে বাড়ির বাহিরে, বাবা ভাইরা যদি আবার বকাবকি করে। মেয়েটা কোনো রকমে নাকে মুখে বিরিয়ানি শেষ করে উঠে দাঁড়ালো, হাত ধুয়ে তড়িঘড়ি করে তুর্যকে বলল, আমি এখন আসি, অনেকক্ষণ বাসা থেকে এসেছি, বাবা বকবেন। কথাটা বলেই ব্যস্ত পায়ে কক্ষ ত্যাগ করলো পৃথা। তুর্য এলো পিছু পিছু। মেয়েটা ততক্ষণে বসার কক্ষের সোফা থেকে কাঁধ ব্যাগটা তুলে কাঁধে ঝুলিয়েছে। তুর্য ওষ্ঠ ফাঁকা করলো কিছু বলার জন্য, তবে তাকে থামিয়ে দিল পৃথা। আসছি বলে তড়িঘড়ি করে হাঁটা ধরলো দরজার দিকে, তবে দরজা পর্যন্ত যেতেই কি মনে করে থমকে দাঁড়ালো, পিছু ফিরে আমতা করে বলল, তাড়াতাড়ি খেয়ে নেবেন। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে আর এক সেকেন্ডও দাঁড়ালো না পৃথা, তাড়াহুড়া করে বেরিয়ে গেল। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। যাক, তার বউ অন্তত তার খবর রেখেছে, মনে রেখেছে তার খাওয়ার কথা। এই মুহূর্তে এর থেকে বেশি আর কি চাই। দিন গড়িয়ে সন্ধ্যা প্রায়, আকাশের সূর্যটা হেলে পড়েছে এক কোণে, রক্তিম বর্ণ ধারণ করে সে প্রায় ডুবু। তুর্য ড্রয়িং রুমে বসে বসেই ল্যাপটপে কি যেন করছিল। এর মধ্যেই কোথা থেকে হন্তদন্ত হয়ে হাজির হলো আরুষ। হাঁপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে স্যার। তুর্য আরুষের পানে তাকালো না, ল্যাপটপের পানে দৃষ্টি রেখেই বলল, দুপুরে তুই আমার যে সর্বনাশ করেছিস, এর থেকে বেশি সর্বনাশ হয়েছে। আরুষ বিচক্ষণ ভঙ্গিতে মাথা নাড়ল, কণ্ঠে জোর দিয়ে বলল, আলবাত হয়েছে, সর্বনাশে বিধ্বংসী সর্বনাশ হয়ে গেছে স্যার। তুর্য ভ্রু কুঁচকে তাকালো আরুষের পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? আপনার শ্বশুর কোন এক শিয়ালের সাথে আপনার মুরগির বাচ্চার মতো বউয়ের বিয়ে ঠিক করেছে। তুর্য চমকালো, থমকালো। কি বললো আরুষ? এটা পৃথার অন্য কারোর সাথে বিয়ে? যে মেয়েকে অন্য কারোর সাথে সে কল্পনা পর্যন্ত করতে পারে না, তার বিয়ে? তুর্যের বুকের ভিতরটা মুচড়ে উঠল। সে ভেবেছিল পলাশ শিকদার বা পৃথার পরিবার তাকে মানবে না, ঝামেলা করবে, কিন্তু বিয়ে পর্যন্ত যাবে এই কথা সে কল্পনাও করেনি। তাছাড়া পৃথার সাথে তার তালাকও হয়নি। তালাকহীনা একটা মেয়ের বিয়ে ঠিক কিভাবে হলো? তুর্যের চোয়াল শক্ত হলো, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো মুহূর্তেই। হাত দুটি মুষ্টিবদ্ধ করে দাঁড়ালো সে, দাঁতে দাঁত চেপে বলল, কোন রাজাকারের এত সাহস আমার বউকে বিয়ে দেবে? আমি তুর্য চৌধুরী, আজ এই মুহূর্তে আমার শ্বশুরের বিরুদ্ধে বউ মুক্তিযুদ্ধের ঘোষণা দিলাম। থামলো তুর্য, আবারও বলল, এবারের সংগ্রাম বউবার সংগ্রাম, এবারের সংগ্রাম বউ মুক্তির সংগ্রাম। বেহায়া যখন হয়েছি, বেহায়া আরও হব, তবু বউকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তোদের যার যা কিছু আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড় আরুষ। তুর্যের কথা শুনে আরুষ তড়িঘড়ি করে নিজের প্যান্টের পকেটে হাত ঢুকালো। দুই পকেট তন্ন করে খুঁজে পকেটের পাতলা কাপড় বাইরে বের করে রাখলো। অসহায় কণ্ঠে বলল, আমার কাছে আপাতত কিছুই নেই স্যার। তুর্যের মেজাজ বিগড়ালো আরও, দাঁতে দাঁত চেপে সে আরুষকে বলল, তুই আছিস কেন? তুই নাই হয়েছে। আরুষ ঠোঁট উল্টালো, একটু সময় নিয়ে বলল, আমি নাই হয়ে গেলে কিভাবে হবে স্যার? আমি নাই হলে আপনি কার মাথায় নুন রেখে বড়ই খাবেন? রোজ মারামারি করে কার ঘাড়ে দোষটা পাবেন? তুর্য ফুঁসে উঠল, তেড়ে গেল আরুষের পানে, ক্রোধিত কণ্ঠে বলল, আমি তোর মাথায় নুন রেখে বড়াই খাই? নিজের দোষ তোর ঘাড়ে চাপাই? দাঁড়া, তুই আছ, তোর তো খারসা মাথাটি রাখবো না, বেয়াদব। আরুষ আটকে উঠল, ভয়ে সিটিয়ে গেল মুহূর্তেই। তুর্যের ক্রোধ সম্পর্কে সে জানে বেশ ভালোভাবে। এবার যদি ছেলেটা সত্যি ক্রোধে ভূতের ন্যায় তার ঘাড় মটকে দেয়, তখন কি হবে? এই অল্প বয়সে বিয়ের আগেই অক্কা পেতে হবে। আরুষের নিজের উপর নিজের রাগ লাগলো। কে বলেছিল তাকে এমন বিফাস মন্তব্য করতে? অবশ্য দোষটা তার নয়, তার চরিত্রে কোনো কালই এই বেফাস মন্তব্য করার গুণটি ছিল না। এটা এসেছে তুর্যের সহচর্যে থাকতে। তুর্যের বাতাস লেগেছে তার শরীরে। আরুষের ভাবনার মধ্যে সে খেয়াল করলো তুর্য চোখ লাল করে তার নিকটে চলে এসেছে, আর একটু হলেই গলাটা টিপে দিবে। আরুষ ভয়ে দৌড় দিল তুর্যের সম্মুখ থেকে, এক দৌড়ে গিয়ে থামলো ফ্ল্যাটের বাইরে। তুর্য চেঁচিয়ে উঠল, গলা বাড়িয়ে বলল, এখন কোথায় পালাচ্ছিস? মির্জাফর বংশধর, দাঁড়া বেয়াদব। আরুষকে আর পায়কে, সে নিজের যান বাঁচাতে পালিয়েছে। তুর্য ছেলেটার পিছু দৌড় দিতে গিয়েও থেমে গেল। মাথায় আবারও চওড়া হলো পৃথার বিয়ের ব্যাপারটা। তার রাজাকার শ্বশুর যে এত বড় রাজাকারিটা করবে বুঝতে পারলে এতটা সময় সে কখনোই নিত না। তুর্য ভেবেছিল আগে পৃথার কাছাকাছি যাবে, একটু করে মেয়েটার মনে তার জন্য ভালোবাসার সৃষ্টি করবে,
তারপর না হয় সব কিছু খুলে বলবে। একবার পিতার মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারলে নিশ্চয়ই মেয়েটা নিজ থেকেই তার কাছে চলে আসতো। তখন কারোর সাথে আর যুদ্ধ বিগ্রহে জড়াতে হতো না তুর্যকে। শ্বশুরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে তার চোখে অন্তত খারাপ হতে হতো না। সম্পর্কও ভালো থাকতো, বউ পেয়ে যেত। কিন্তু তার শ্বশুরটা সব পরিকল্পনায় জল ঢেলে দিল দারুণভাবে। এখন আর উপায় নেই, যেভাবেই হোক বউকে অতি দ্রুত নিজের কাছে নিয়ে আসতে হবে। যুদ্ধ বিগ্রহে জড়িয়ে হলেও বউকে নিজের করে নিতে হবে। তুর্যের ভাবনার মধ্যেই ফ্ল্যাটের দরজা গলিয়ে শুধুমাত্র মাথাটা ঢুকিয়ে দিল আরুষ। আশেপাশে চোখ বুলিয়ে বলল, স্যার আপনি কি আবার আমাকে তাড়া করবেন নাকি আমি ভিতরে আসব? তুর্য তাকালো আরুষের পানে। আপাতত এই ছেলেটার উপরে যতটুকু ক্রোধ ছিল গিলে নিল। একে তো সে পরে দেখে নেবে, আগে বউয়ের বিয়ে আটকাতে নেই। তুর্য চড়া গলায় বলল, ভিতর আসতে হবে না তোকে, গার্ডসে দূরে থাকতে বল, আমি বেরোবো। আরুষ আর কথা বাড়ালো না, মাথা দাঁড়িয়ে নিঃশব্দে চলে গেল সে। মাগরিবের আজান পড়েছে বেশ অনেকক্ষণ। নামাজের পরপরই পৃথাদের ঘরে বেশ কিছু জনমানবের আগমন ঘটেছে। যদিও পৃথা এখনো এই জনমানবের কাউকেই চেনে না বা কেন এসেছে জানে না। তাকেও এই বিষয়ে বলেনি কেউ, সেও জিজ্ঞেস করেনি। যদিও ভিতরে ভিতরে মেয়েটা একটু কৌতূহল অনুভব করেছিল যে এই সময় কারা এসেছে, কেন এসেছে তা ভেবে কিন্তু জিজ্ঞেস করেনি কাউকে। পরে এরা গেলে না হয় জানা যাবে এদের পরিচয়। ঘরে একটু বেশি মানুষের প্রাদুর্ভাব উপলব্ধি করে নিজ কক্ষে বসেছিল পৃথা। এর মধ্যেই সুফিয়া বেগম হন্তদন্ত হয়ে ঢুকলেন সে কক্ষে। পৃথাকে তাড়া দিয়ে বললেন, সেদিন শপিংয়ে গিয়ে একটা কালো শাড়ি এনেছিলিস না? শাড়িটা সুন্দর ভীষণ। ওই কালো শাড়িটা পরে নে, আর সাথে একটু হালকা পাতলা সেজে নে তো তাড়াতাড়ি। পৃথা আকস্মিক মায়ের এমন তোড়জোড়ে অবাক হলো। কোথা থেকে এসে হুট করে বলছে শাড়ি পরতে। মেয়েটা কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, এই রাত বেরোতে আমি আবার শাড়ি পরে কি করব মা? আর হুট করে তুমি আমাকে শাড়ি বা পরতে বলছো কেন? সুফিয়া বেগম আমতামতা শুরু করলেন। মেয়েকে সে কিভাবে বলবেন যে তার বাবা হুট করে তার বিয়ের তোড়জোড় চালাচ্ছেন। মেয়েকে না বলে কয়ে তালাকহীনা মেয়ে দেখানোর জন্য পাত্রপক্ষ বাড়িতে এনে তুলেছেন ইতিমধ্যে। সুফিয়া বেগম চুপ রইলেন কিছুক্ষণ, অতঃপর তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, তোর বাবা তোর বিয়ে দিতে চাচ্ছে, বাইরে পাত্রপক্ষ এসেছে তোকে দেখতে, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। পৃথা এতক্ষণে বুঝলো হঠাৎ ঘরে অপরিচিত জনমানবের আগমনের কারণ। সবটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মেয়েটার। তার বিয়ে, পাত্রপক্ষ বাড়িতে পর্যন্ত চলে এসেছে, অথচ সে কিছুই জানলো না। জীবন তার, বিয়ে তার, অথচ তারই মতামত নেওয়া হলো না। একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না, তুই কি চাস, কেমন ছেলে পছন্দ তোর। পৃথার পরিবার তার সাথে এত বেইমানি করতে পারলো। তাছাড়া এত তাড়াতাড়ি বিয়ে কিসের? এখন পর্যন্ত বিয়ের বয়স হয়েছে পৃথার? মাত্র তো 17 বছর হলো মেয়েটার। বান্ধবীদেরও বিয়ে হয়নি। পৃথা সমর্থন করতে পারল না বাবা মায়ের এই সিদ্ধান্তকে। প্রতিবাদী কণ্ঠে বলল, কিসের পাত্রপক্ষ আর কিসের বিয়ে? আমি এখন কোনো বিয়ে টিয়ে করবো না। সুফিয়া বেগম ব্যস্ত হলেন। মেয়ের নিকটে গিয়ে বললেন, এমন করে না মা, তোর বাবা তোর ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিচ্ছে। পৃথা গলা বাড়ালো, স্থানকাল পাত্র ভুলে বলল, ভালো? কিসের ভালো? একটা মেয়েকে না জানিয়ে হুট করে পাত্রপক্ষকে বাড়িতে এনে বলছো শাড়ি পরে নে, এটা কোনো ভালো কার্য? থামলো পৃথা, গলা ধরায় বলল, আমার মতামতের কি কোনো দাম নেই মা? তোমরা আমাকে একটাবার জিজ্ঞেস না করে কিভাবে এত বড় সিদ্ধান্ত নিলে আমার বিয়ে, অথচ আমি জানি না। পৃথার চিৎকার চেঁচামেচির মধ্যেই কক্ষে এলেন পলাশ শিকদার। মা মেয়ের পানে একবার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, চিৎকার চেঁচামেচি জুড়ছে কেন? বাসায় কখনো মানুষ রয়েছেন, তাদের সম্মুখে আমার মান সম্মান নষ্ট করলে হচ্ছে না তোমাদের? বাবাকে দেখে গলার আওয়াজ একটু নিভে এলো পৃথার। বাবাকে সে ভয় পায় ভীষণ, কিন্তু তাই বলে আজ ভয় পেয়ে বসে থাকলে তো চলবে না। তার বাবা তো এমন ছিলেন না, কখনো তার উপরে জোর জবরদস্তি করে কোনো সিদ্ধান্তকে চাপিয়ে দেয়নি। হ্যাঁ, শাসন করেছে, কিন্তু তাই বলে তার মতামতকে অবহেলা করেনি। তাহলে আজ কেন এমন করছে? পৃথা কিছুটা নরম কণ্ঠে বাবাকে বলল, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি বাবা, বিয়ের বয়সটাও তো হয়নি, এর মধ্যে বিয়ে কিসের? আমি কোনো বিয়ে করব না বাবা।
পলাশ শিকদার শীতল দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, থমথমে কণ্ঠে বললেন, ভরসা রাখো আমার ওপর, তোমার খারাপ হবে না তেমন কোনো সিদ্ধান্ত আমি কখনোই নেব না। আমি যা করেছি তোমার ভালো হবার জন্যই করেছি। থামলেন পলাশ শিকদার, আবারও বললেন, ধরে নাও বহুদিন আগে তোমার বাবা বড় কোনো ভুল করেছিল, সেই ভুলের সংশোধন আজ মেনে নেমেছে তিনি। তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, বসার কক্ষে ওরা তোমার জন্য অপেক্ষা করছে। কথাগুলো কোনো মতে বলে শেষ করে ব্যস্ত পায়ে মেয়ের কক্ষ ত্যাগ করলেন পলাশ শিকদার। ডুকরে কেঁদে উঠল পৃথা, কান্না বিজড়িত কণ্ঠে মাকে বলল, আমি কোনো বিয়ে করব না মা, তুমি বাবাকে বোঝাও একটু, তুমি বোঝালে বাবা নিশ্চয়ই বুঝবে। সুফিয়া বেগম মেয়েকে আগলে নিলেন নিজের সাথে, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদছিস কেন পাগলি মেয়ে? দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? আগে পাত্রপক্ষটুকে দেখবে, পছন্দ হবে তারপর তো বিয়ে। পৃথার কান্না তবুও থামল না। সুফিয়া বেগম নিজেকে নিজের থেকে ছাড়িয়ে নিলেন মেয়েকে, খুঁজে খুঁজে কালো শাড়িটা বের করে দাঁড়ালেন পৃথার সম্মুখে, তাড়া দিয়ে বললেন, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো, ওনারা যেহেতু বাড়ি পর্যন্ত এসেছে, মেয়েকে তো দেখাতেই হবে। আমাদের মান সম্মানটা অন্তত রাখ মা, তারপর না হয় আমি তোর বাবাকে বোঝাবো। পৃথা কান্না থামালো একটু, মায়ের পানে তাকিয়ে শুধালো, তুমি সত্যি বাবাকে বোঝাবে তো? সুলতানা বেগম অভয় দিয়ে বললেন, হ্যাঁ বোঝাবো। মায়ের কথায় একটু ভরসা পেল পৃথা। ইচ্ছে না থাকা সত্ত্বেও কালো শাড়িটা পরে তৈরি হয়ে নিল সে, তবে সাজলো না একটু। সুফিয়া বেগমও আর মেয়েকে জোর করেননি, শাড়িটা পরাতে পেরেছেন এই তো অনেক। খানিক সময় নিয়ে সুফিয়া বেগম পৃথাকে নিয়ে ঢুকলেন বসার কক্ষে। মায়ের শেখানো বলি আউড়িয়ে পৃথা নত মস্তকে সকলকে সালাম জানালো। অসুস্থ নিয়ে মায়ের কথায় বসলো সোফায়, তবে হৃদয়টা যে বড্ড উতলা হয়ে উঠেছে। বারবার তুর্যের কথা মনে পড়ছে। বিয়ের কথাটা জানার পর থেকেই মস্তিষ্কে একটু পর পর তুর্য নামক ব্যক্তিটি হানা দিচ্ছে। তার তো তুর্যের কথা মনে আসার কথা নয়। এই তো কয়টা দিন আগে তাদের দেখা হলো, তারপর শত্রুতা। হ্যাঁ, এখন ছেলেটা ইনিয়ে বিনিয়ে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাই বলে তার প্রতি তো পৃথার কোনো অনুভূতি নেই। তাহলে তাকে কেন মনে পড়বে? পৃথা উসখুস করে আর চোখে তাকালো সম্মুখে বসা অপরিচিত মানুষগুলোর পানে। আশ্চর্য হলো বেশ, এখানে 3 জন পৌর নারী ও 2 জন প্রবীণ পুরুষ ব্যতীত আর কেউই দেখা যাচ্ছে না। তাহলে পাত্র কোথায়? তার বাবা আবার কোনো বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক করেনি তো? করতেও পারে। যারা এমনভাবে লুকিয়ে চুরিয়ে তার কথা না ভেবে বিয়ে ঠিক করতে পারে, তারা সব পারে। সময় অতিবাহিত হলো আরও একটু। সম্মুখে উপস্থিত পৌর নারীদের মধ্যে একজন একগাল হেসে পৃথাকে শুধালো। তোমার নাম কি মা? পৃথার উত্তর দিতে ইচ্ছে হলো না। এখানে বসে থাকতেই তো তার মেজাজ গরম হচ্ছে, তবুও ভদ্রতার খাতিরে মেয়েটা উত্তর দিল। পৃথা ইসলাম। পাশের আরেক মহিলা হাসলেন। বাহ, ভারী মিষ্টি নাম তো, একদম তোমার মতোই মিষ্টি। মহিলা কথা শেষ করতে না করতেই দরজার দিক থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। গমগমে কণ্ঠে সে বলল,